ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক। জানাবো ভারতে পালাতে দাড়ি গোঁফ ছেঁটে ফেলেন শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। জানাবো বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব কেন বাড়ছে। টানের টাকা বন্যার্তদের না দিয়ে ব্যাংকে কেন রেখেছেন সমন্বয়করা। এবং সর্বশেষ জানাবো ফরিদপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলের সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করেছে পুলিশ। পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটকের পর শাহরিয়ার কবিরকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। এর আগে গত ২০ আগস্ট শাহরিয়ার কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় নির্বিচারে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়। ওই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৪ জনের নাম রয়েছে। এর মধ্যে রাজনীতিবিদ, সাবেক নেতা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ, সাংবাদিক, আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকও রয়েছেন। এছাড়া ওই অপরাধে আরও ব্যক্তি জড়িত রয়েছেন মর্মে উল্লেখ করা হয়। ভারতে পালাতে দাড়ি গোঁফ ছেঁটে ফেলেন শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালাতে চেয়েছিলেন সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু। এজন্য দাড়ি গোঁফও ছেঁটে ফেলেন তারা, কিন্তু শেষ রক্ষা হয়নি। জানা যায়, শুরুতে শ্যামল দত্তকে দাড়ি গোঁফ ছাটা অবস্থায় অচেনা লাগছিল, তবে শেষ পর্যন্ত স্থানীয়রা তাকে চিনে ফেলেন। অন্যদিকে ভারতে পালানোর সময় গোঁফ ছেঁটে ফেলেন মোজাম্মেল বাবু। মানুষের চোখ ফাঁকি দিয়ে স্বাভাবিক চেহারা পাল্টে ফেলতে চেয়েছিলেন দুজন। তাদের সঙ্গে ছিলেন ৭১ টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব। স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কার গভীর রাত থেকে কখনো ঘোষবেড় দিয়ে সীমান্তের দিকে, কখনো ধোবা উড়া রোডের দর্শাপাড় এলাকার বেশ কিছুক্ষণ চক্কর দেয়। এর সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে উৎসুক জনতা প্রাইভেট কারটি আটক করে। পরে গাড়িতে থাকা লোকজন পরিচয় জানতে চায়। মোজাম্মেল হোসেন বাবু গোঁফ ও শ্যামল দত্তের দাড়িকাটা থাকায় প্রথমে তাদেরকেও চিনতে পারেনি। শেষ পর্যন্ত স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চান মিয়া বলেন, অবৈধভাবে ভারতে পালাতে গিয়ে ধোবাউড়া সীমান্ত দর্শা এলাকা থেকে সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু সহ ৪ জনকে আটক করা হয়। পরে কড়া নিরাপত্তায় তাদের ডিএমপি ডিবি টিমের কাছে হস্তান্তর করা হয়। শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আর ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু। এর আগে আগরতলা সীমান্ত দিয়ে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল আখাউড়া ইমিগ্রেশন পুলিশ। বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব কেন বাড়ছে? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগের পর রাজনীতিতে এখন নিষ্ক্রিয় আওয়ামী লীগ। এমন অবস্থায় দীর্ঘ ২৫ বছরের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াত ইসলামী রাজনীতির মাঠে সরব হওয়ার পর দল দুটির মধ্যে নানা বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের মন্তব্য ও কথাবার্তায় এই মতবিরোধ স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে গত কয়েকদিনে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্টের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন আয়োজনের সময় দেয়া নিয়ে বিএনপি ও জামায়াতের পরস্পর বিরোধী বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর দীর্ঘদিন রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো, সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা দিচ্ছে। এছাড়া জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন মন্তব্য করেন, আর সেই বক্তব্য নিয়েও বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এছাড়া ঢাকায় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান গত ১৫ বছরে জামায়াতে ইসলামের উপর আওয়ামী লীগ সরকার যে নির্যাতন করেছে তার জন্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। জামায়াতের আমিরের এই বক্তব্যের পর এ নিয়ে প্রতিক্রিয়া দেখা যায় রাজনীতির মাঠে। যদিও একদিন পরে এক অনুষ্ঠানে জামায়াতের আমির শফিকুর রহমান তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, প্রতিশোধ না নেওয়ার মাঝে মনে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না। সেখানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, বন্ধুত্বপূর্ণ সহযোগী দেশ আমাদের খুবই প্রয়োজন। প্রতিবেশী বদলানো যায় না, আপনারা বদলানোর চিন্তা করেন কেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত কয়েকদিন দেখেছি কিছু রাজনৈতিক দল একটি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, সে কারণে তারা বিভ্রান্ত ছড়ায় এরকম কিছু কথাবার্তা বলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনেক নেতা বক্তব্য দিতে পারেন, আমাদের অন্যদের দিকে তাকিয়ে থাকার দরকার হয় না, আমরা আমাদের মতো করে পলিটিক্স করছি। টানের টাকা বন্যার্তদের না দিয়ে ব্যাংকে কেন রেখেছেন সমন্বয়করা?
দেশের বিভিন্ন জেলায় বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে গত আগস্টে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষকে তখন ট্রাক ভরে ত্রাণের মাল নিয়ে সমবেত হতে দেখা গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে। ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ নগদ অর্থ দিয়েছিলেন ত্রাণ তহবিলে। ছোট বড় অনেকেই তখন নিজের জমানো অর্থ দান করতে মাটির ব্যাংক হাতে হাজির হয়েছিলেন টিএসসিতে, যা দেখে কেউ কেউ আপ্লুত হয়েছিলেন। কিন্তু ত্রাণ তহবিলে জমা পড়া সেসব অর্থ বন্যার্থদের সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল। আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে যখন সমন্বয়কদের বার্তা থেকে জানা গেছে যে সংগৃহীত অর্থের বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় ব্যাংকে পড়ে রয়েছে। গত শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে বলেন, ব্যয় বাদে যদি বাকি টাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত রয়েছে। মূলত এই পোস্টের পরে ত্রাণ তহবিলের টাকার আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে। বিভিন্ন মহলে চলছে নানান আলোচনা সমালোচনা। বন্যার্তদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতা ব্যয় করা হলো না সেই প্রশ্ন তুলছেন অনেকে। কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। কত টাকা অবশিষ্ট রয়েছে? বন্যায় ক্ষতিগ্রস্ত 11টি জেলার মানুষের জন্য টিএসসিতে গত 22 আগস্ট গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরবর্তী 2 সপ্তাহে ওই তহবিলে প্রায় 11 কোটি 10 লাখ টাকা জমা পড়েছিল। এর মধ্য থেকে এখনো পর্যন্ত বন্যার্তদের সহায়তায় খরচ হয়েছে প্রায় 1 কোটি 75 লাখ টাকা। অবশিষ্ট প্রায় 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এছাড়া খাবার দাবার সহ অন্যান্য যত প্রয়োজনীয় পণ্য সংগ্রহ হয়েছিল প্রায় 191টি ট্রাকে করে সেগুলো বন্যা দুর্গত এলাকায় নিয়ে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন তারা। চলতি মাসের শুরুর দিকে দেশের বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার পর 4 সেপ্টেম্বরের পর নতুন করে আর গণত্রাণ সংগ্রহ করা হয়নি বলে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারি হিসাবে বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় প্রায় 56 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আক্রান্ত এলাকার কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাত। বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে অসংখ্য বাড়িঘর। অন্যদিকে বন্যার পানি নেমে যাওয়ার পর এখন নতুন সংকট হিসেবে সামনে এসেছে পানিবাহিত রোগের প্রকোপ। দুর্গত এলাকায় শিশুসহ অসংখ্য মানুষ ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে, যাদের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। কোনো কোনো এলাকায় খাবার, স্যালাইন সহ প্রয়োজনীয় ওষুধপত্রের সংকটের কথাও শোনা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় মাহফুজ ক্ষোভ প্রকাশ করে বলেন, অথচ আমাদের সমন্বয়করা ওইসব মানুষের পাশে না দাঁড়িয়ে ত্রাণের টাকা ব্যাংকে রেখে দিয়েছেন। মাহফুজ জানান, তিনি নিজের ত্রাণ তহবিলে অংশ নিয়েছেন, পরিবার সহ পরিজনদের ত্রাণ কাজে সহায়তা করতে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেন, যখন যারাই এই কাজে পার্টিসিপেট করতে অনুরোধ করছি কেউ না করে নাই। যে যেভাবে পারছে বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু এত কিছু করে লাভটা হলো কি? এই টাকা কি ব্যাংকে ফেলে রাখার জন্য তোলা হয়েছে? একই প্রশ্ন তুলেছেন বেসরকারি চাকরিজীবী মাসুম আক্তার। হতাশা জানিয়ে তিনি বলেন, সত্যি কথা বলতে খবরটা শুনে আমি খুব হতাশ হয়েছি, কষ্ট পেয়েছি। কারণ টিএসসিতে ত্রাণ জমা দিতে গিয়ে ওই ছেলে মেয়েদের যে কর্ম উদ্দীপনা আমি নিজের চোখে দেখেছি, তাতে ভেবেছিলাম এদের হাতে ধরে ভালো কিছু হবে। কিন্তু তারা যে কোনো ত্রাণের টাকা ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ না করে ব্যাংকে ফেলে রাখলো, সেটাই মিলাইতে পারতেছি না। এদিকে তহবিলের টাকাটা ব্যাংকে আছে কিনা সেটা নিয়েও সন্দেহ পোষণ করেছেন কেউ কেউ। বিষয়ে প্রশ্ন তুলে ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, চারদিকে এখন যেভাবে সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজি, ধান্দাবাজির অভিযোগ শুনতেছি, তাতে তো টাকাটা আদৌ ব্যাংকে আছে কিনা সেটাই আমার সন্দেহ লাগতেছে। ক্ষমতায় গেলে সবার চেহারা চেঞ্জ হয়ে যায়। এদিকে বিভিন্ন জেলায় গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যেসব সভা সমাবেশ করছেন সেটি ঘিরেও প্রশ্ন তুলছেন কেউ কেউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজ বলেন, ত্রাণের টাকা ব্যবহার করে ওনারা নিজেদের আখের গোছাচ্ছেন না তো, জেলায় জেলায় এত কিসের মিটিং? তবে বন্যার্তদের সহযোগিতার উদ্দেশ্যে সঠিক গঠিত ত্রাণ তহবিলের যে 9 কোটি 35 লাখ টাকা ব্যাংকে রাখা হয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তায় কিছু নেই বলে জানাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সমন্বয়কদের একজন হাসনাত আব্দুল্লাহ বলেন, ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলোর প্রতিটি পয়সার হিসাব আমাদের কাছে আছে। কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। প্রাথমিক ত্রাণ কার্যক্রমে খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগে জমা রাখা হয়েছে জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায়। চাইলেও সেগুলো কেউ আত্মসাৎ করতে পারবে না, কারণ সেগুলো বিশেষভাবে খোলা হয়েছে, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও যুক্ত রয়েছেন। তিনি সহ আরো দুজনের সম্মিলিত সিগনেচার ছাড়া কেউ টাকা তুলতে পারবে না। তিনি আরো বলেন, অর্থের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে তহবিলের আয় ব্যয়ের হিসাব নিরীক্ষা করা হচ্ছে। আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের উপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে। সিএ ফার্মের প্রফেশনাল ব্যক্তিদের দিয়েই নিজের দায়িত্বে এটা আমরা করেছি, যাতে পরবর্তীতে কেউ কোনো অভিযোগ বা অপবাদ দিতে না পারে। প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যত সভা সমাবেশ হয়েছে সেগুলোতেও ত্রাণের কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, কেউ যদি দেখাতে পারে যে আমরা ত্রাণ তহবিলের কোনো টাকা অন্য কাজে ব্যবহার করছি
করছি তাহলে যে শাস্তি দেওয়ার হবে বিনা বাক্যে সেটা মাথা পেতে নেব, কিন্তু ঢাকা ও ঢাকার বাইরে যাতায়াত, থাকা, খাওয়া ও অন্যান্য খরচ তাহলে কোথা থেকে আসছে জানতে চাইলে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করার পর থেকেই সাধারণ মানুষ স্বেচ্ছায় আমাদের সহযোগিতা করে আসছেন, এখনো করছেন। তবে কারো কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হচ্ছে না, আমরা শুধু সেবাটা নিচ্ছি। এক্ষেত্রে কেউ কেউ তাদের গাড়ি দিয়ে আমাদের পৌঁছে দিচ্ছেন, অনেকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন, এভাবেই চলছে। তবে এখন যেহেতু এটা নিয়ে কথা উঠছে, সেজন্য আগামীতে কারা কি ধরনের সেবা দিয়ে আমাদের সহায়তা করছেন সেটার তালিকাও আমরা প্রকাশ্যে কথা ভাবছি। ত্রাণ তহবিলের বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবে ব্যাংকে রাখা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, তহবিল সংগ্রহের শুরুতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে, কারণ আগের অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন নয়। বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যয় করা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।